আজকে আমরা যে লেসনটা স্টার্ট করব সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ বা ভয়েস। প্রথমে আমরা এক্সাম্পলের মাধ্যমে সেখানে যাব। একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখব একটা সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, দ্য ম্যান ড্রজ আ পিকচার। দ্য ম্যানটা কিন্তু হচ্ছে সাবজেক্ট, ড্রজ ভার্ব এবং এ পিকচার অবজেক্ট। এখানে আমরা দেখলাম দ্য ম্যান যে সাবজেক্ট সে কিন্তু ড্র বা ভার্বের অ্যাকশনটা করছে। তার মানে ম্যান সেই ড্র করছে। যেখানে কর্তা বা সাবজেক্ট সক্রিয়, সে নিষ্ক্রিয় নয়, সে অ্যাক্টিভ এবং সে ভার্বের কাজটি সম্পন্ন করে, সেটাকেই আমরা অ্যাক্টিভ ভয়েস বলে থাকি। তাহলে এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্তা সে ভার্বের কাজটাকে সম্পন্ন করছে। ওই জন্য একটুখানি তোমরা খেয়াল করো, এখানে দেখো দ্য ম্যান থেকে একটা সার্কুলার, খেয়াল করছো, একটা সার্কুলার আপওয়ার্ড অ্যারো দ্য ম্যান থেকে ড্রয়ের দিকে গেছে। তার মানে এখানে সাবজেক্ট সে নিজে ভার্বের কাজটা করছে। এটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস যখন অ্যাকশন অফ দ্য ভার্ব ইজ ডান বাই দ্য সাবজেক্ট, মানে হিয়ার দ্য সাবজেক্ট অ্যাক্টস, সে নিজেই কাজটা করছে, এরম ধরনের বাক্যকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস। আমরা দ্বিতীয় স্লাইডে যাই। নেক্সট স্লাইডে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস আমরা যদি আগের উদাহরণটাকেই নিই, তাহলে আমরা দেখব যে আ পিকচার ইজ ড্রন বাই দ্য ম্যান। এটা ওই আগের বাক্যটির প্যাসিভ ভয়েসে আমরা এরমভাবে এটাকে লিখতে হবে। তাহলে এ পিকচার, এখানে দেখতে পেলাম ইজ ড্রনটা হচ্ছে ভার্ব। তাহলে ইজ ড্রন, এই ভার্বের সাবজেক্ট কিন্তু পাল্টে গেছে। এখন এই ইজ ড্রন ভার্বের সাবজেক্ট হচ্ছে এ পিকচার, কিন্তু এ পিকচার সে কি ভার্বের কাজটি করতে পেরেছে? না, পিকচার কখনো ড্রয়িং করেনি, পিকচারের ওপরে ড্রয়িংটা হয়েছে। তাই নিচের দিকে একটা অ্যারো খেয়াল করো, ভার্ব থেকে অ্যারোটা গেছে সাবজেক্টের দিকে। যে ইয়েলো অ্যারোটা আমরা দেখছি ভার্ব থেকে সাবজেক্ট, তার মানে এটি এমন একটি বাক্য যেখানে ক্রিয়া বা ভার্বের কাজটি সাবজেক্টের ওপরে করা হয়েছে। ওই জন্য এখানে সাবজেক্ট নিজে কিন্তু সক্রিয় নয়, সে এখানে নিষ্ক্রিয় বা প্যাসিভ। এখানে সাবজেক্ট হ্যাজ নট অ্যাক্টেড, রাদার সাবজেক্ট ইজ অ্যাক্টেড আপন। সেই জন্যে আমরা এই ধরনের বাক্যগুলোকে বলি প্যাসিভ ভয়েস। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসে কি দেখলাম? অ্যাক্টিভ ভয়েস যেখানে সাবজেক্ট অ্যাক্টিভ, সে নিজে কাজটি সম্পন্ন করছে ভার্বের কাজটি। আর প্যাসিভ ভয়েসে ভার্বের যে সাবজেক্ট সে কিন্তু অ্যাক্টিভ নয়, নিষ্ক্রিয়, তার ওপরে কাজটি করা হচ্ছে। মানে প্যাসিভ ভয়েসে যে সাবজেক্ট সে কিন্তু রিসিভার, সে কিন্তু ভার্বের বা ক্রিয়ার কাজটা গ্রহণ করছে, ও কিন্তু পারফর্ম করছে না। তাহলে আমরা এবার আমরা দেখতে পাচ্ছি যে ভয়েসটা তাহলে কি। তাহলে আমরা দেখতে পেলাম যে ভয়েস দু ধরনের আমরা দেখতে পেলাম ভয়েস। সেই দু ধরনের মধ্যে একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং একটি হচ্ছে প্যাসিভ ভয়েস। এবার আমরা এক নজরে তাহলে দেখে নিই তাহলে ভয়েস কাকে বলে। তাহলে তোমরা খেয়াল করো, ভয়েস হচ্ছে ফর্ম অফ আ ভার্ব, মানে ভার্ব বা ক্রিয়ার সেই ফর্মটা যেটা আমাদেরকে ইঙ্গিত দেবে বা ইন্ডিকেট করবে যে সাবজেক্ট সে কাজটি করছে না সে কাজটি গ্রহণ করছে। সাবজেক্ট বা কর্তা সে কাজটি করছে না সে কাজটি গ্রহণ করছে। whether the subject is acting or it is acted upon, whether the subject is passive or it is active, সেই অনুযায়ী আমরা দুটো ভাগে ভাগ করেছি। there are two types of voices. আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটি হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি, কোনো মানের কি বদল ঘটে? মানের কিন্তু বদল ঘটে না, একই বাক্য আমরা দুরকমভাবে লিখি। তাহলে সেক্ষেত্রে জানা দরকার যে আমরা অ্যাক্টিভ ভয়েসেই বা কেন লিখি বা প্যাসিভ ভয়েসেই বা কেন লিখি, মানে অ্যাক্টিভ ভয়েসে বা প্যাসিভ ভয়েসে লেখার প্রয়োজনটা কি আছে। আমরা অন্য একটি স্লাইডে যাই এবং আমরা দেখি যে আমরা অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েসে লিখি কেন এবং সেটা লেখার কি প্রয়োজন। প্রথমে আমরা দেখে নিই যে আমরা why we use active voice. আমরা অ্যাক্টিভ ভয়েসটা মানে একই মানে, কিন্তু আমাদের কখনো কখনো আমরা অ্যাক্টিভ ভয়েসে লিখি, কখনো কখনো আমরা প্যাসিভ ভয়েসে লিখি। আমরা অ্যাক্টিভ ভয়েসে কখন লিখি? যখন আমাদের অ্যাপ্রোচটা অনেক ডাইরেক্ট, আমরা ডাইরেক্টলি বুঝিয়ে দিচ্ছি, ওখানে কোনো অ্যাম্বিগুইটি নেই, ওখানে কোনো অস্পষ্টতা নেই, একদম ডাইরেক্ট। এবং ওই জন্য
লেস অকার্ড আমরা বলি, এবং ক্লিয়ারলি অ্যাক্টিভ ভয়েস থেকে বোঝা যায় যে রিলেশনশিপ বা সম্পর্ক সাবজেক্ট এবং ভার্বের। পরিষ্কার দেখেই, ক্রিয়াটা দেখেই বোঝা যায় যে ক্রিয়াটা যে সাবজেক্ট সেই ক্রিয়ার কাজটি সম্পন্ন করেছে, এটা পরিষ্কার বোঝা যায় যে ক্রিয়ার কাজটি সম্পন্ন হয়েছে সাবজেক্টের দ্বারাই, সাবজেক্টই হচ্ছে পারফর্মার। তাহলে যখন আমরা ক্রিয়া এবং সাবজেক্ট মানে ভার্ব অ্যান্ড সাবজেক্টের মধ্যে রিলেশনশিপটা একদম ডাইরেক্ট, তখনই এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এগুলো আমরা অ্যাক্টিভ ভয়েসে লিখে থাকি। তাহলে প্যাসিভ ভয়েসে কখন লিখি? আমরা প্যাসিভ ভয়েসে তখন লিখি যখন যেটা আমাদের অ্যাপ্রোচটা লেস ডিরেক্ট, মানে ন্যাচারালি ওটা একটু ঘুরিয়ে বলা আছে, মানে আমি প্রথমে যে সাবজেক্টকে দেখতে পাচ্ছি সে কিন্তু কাজটা ডাইরেক্টলি করছে না, তার উপরে কাজটা করা হচ্ছে, তাহলে এখানে ডাইরেক্ট রিলেশন নেই। তোমরা 3 নম্বর পয়েন্ট, ওই জন্যই লেস কনসাইজও বলা হচ্ছে। 3 নম্বর পয়েন্টটায় যাই, যখন আমরা প্যাসিভ ভয়েস, when we want to emphasize the receiver of the action, যখন আমরা যে কাজের গুণটা বা কাজটাকে গ্রহণ করেছে সেটাকে আমরা জোর দিতে চাইছি। ধরো আমি উদাহরণ দিলাম, দ্য বাইসাইকেল ওয়াজ পেইন্টেড। কে পেইন্ট করেছে আমি বললাম না, আমি বাই এজেন্টটা ব্যবহার করলাম না, অনেক সময় আমরা বাই এজেন্ট ব্যবহার করি, অনেক সময় করি না, কিন্তু আমরা দ্য বাইসাইকেল ওয়াজ পেইন্টেড, আমি তো বলতে পারতাম দ্য ম্যান পেইন্টেড দ্য বাইসাইকেল বা দ্য শপকিপার পেইন্টেড দ্য বাইসাইকেল, কিন্তু আমি বললাম দ্য বাইসাইকেল ওয়াজ পেইন্টেড। কেন? কারণ এখানে বাইসাইকেল যার উপরে ক্রিয়ার কাজটি সম্পন্ন হয়েছে, মানে রং করাটা বাইসাইকেলের হয়েছে, সেটাই বেশি গুরুত্বপূর্ণ, যে বাইসাইকেলটি রং হয়েছে। কে রং করেছে, দোকানের শ্যামা কেলে না ভুলো, সেটা এখানে ইম্পর্টেন্ট নয়। ওই জন্যে আমরা এমফাসাইজ করতে চাইছি, জোর দিতে চাইছি রিসিভারকে, যে কার উপরে কাজটা হয়েছে, বাইসাইকেলটা রং হয়েছে, মানে বাইসাইকেলটা এখানে ইম্পর্টেন্ট, যে রংটা হয়েছে সে কাজটি, ক্রিয়ার কাজটি গ্রহণ করেছে। ওই জন্যে আমরা এখানে কিন্তু প্যাসিভ ভয়েসের ব্যবহার করলাম, যেখানে গ্রহীতা সে প্রথম দিকে এলো। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা জানি না, when we do not know the performer, আমরা হয়তো পারফর্মারকে জানি না, the bulb is broken, এবার broken by whom we do not know, someone broke the bulb, someone মানে তো আমি জানি না, তাহলে আমি জানি না যে কাজটি কে করেছে, তখন আমরা কিন্তু প্যাসিভ ভয়েস ব্যবহার করি, কারণ সাবজেক্টকে আমি আগে রাখতে পারি না, কারণ সাবজেক্ট ডাইরেক্টলি তো ভার্বের কাজটি করেনি, কে করেছে জানি না, তো তাই জন্যে আমরা তখন সেই সময় প্যাসিভ ভয়েস ব্যবহার করি। বা কোনো সময় when we do not want to reveal the performer, আমরা পারফর্মার যে কাজটা করেছে সেটা আমরা প্রকাশ করতে চাই না, we don't want to reveal, তখনও আমরা কিন্তু প্যাসিভ ভয়েসের ব্যবহার করি, কারণ আমরা সাবজেক্টকে যে কাজটি করেছে সেটা আমরা বলতে চাই না সবার সামনে। এবার আমাদের আসলে সিলেবাসে যেরকম থাকে, তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কিংবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করতে দেওয়া হয় মাধ্যমিকে, আমরা ক্লাস 8 থেকেই তোমরা শিখছো, এবং তারপরে সেটা মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে করতে দেওয়া হয়। আমরা 3 ভাগে সেই লেসনটাকে পড়তে পারি। আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সেসের উপরে কী করে প্যাসিভ ভয়েসের আমরা রুলস বেসড কী করে হবে, তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সেস এবং ইম্পারেটিভ সেন্টেন্সেস এবং কোয়াসি প্যাসিভ, এরকমভাবে আমরা যদি ভাগ করে পড়ি তাহলে তোমাদের কিন্তু দেখতে পারবে তোমরা সবকটা নিয়ম জেনে গেছো। আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো করব, তবে তার আগে আমরা দুটো জিনিস শুধু জেনে নেব। আমরা জানতে পারলাম যে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে, এবং আমরা কখন ব্যবহার করি। এবার আসো যেখানে চেঞ্জ আমরা করতে গেলে কি হবে, আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভের চেঞ্জের কতগুলো বেসিক রুল আগে বলে দিই, তারপরে আমরা যাব। প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে গেলে প্রথমেই আমরা কি হয় না, সাবজেক্ট অ্যান্ড দি অবজেক্ট ফ্লিপ ফ্লপ, মানে অ্যাক্টিভ ভয়েসে যেইখানে সাবজেক্ট এবং যেখানে অবজেক্ট ছিল, প্যাসিভ ভয়েসে ফ্লিপ ফ্লপ মানে দে চেঞ্জ দেয়ার পজিশন। দেখো সাবজেক্টের জায়গায় অবজেক্ট এবং অবজেক্টের জায়গায় সাবজেক্ট চলে যায়। আমরা জানি যে প্যাসিভ ভয়েসে বাক্য করতে গেলে আমরা টু বি ভার্ব সেটা ব্যবহার করব এবং পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। আর 3 নম্বর, আমরা অনেক সময় পারফর্মারের আগে বাই এজেন্টটি যোগ করি। তাহলে কিন্তু যারা জানো না যে টু বি ভার্ব, তাহলে প্যাসিভ ভয়েস করতে গেলে টু বি ভার্ব এবং তার সাথে পাস্ট পার্টিসিপল হয়। এই টু বি ভার্ব বলতে কোনটা যারা জানো না এখনও, তাদের জন্য একটু কুইকলি তোমরা একটু জেনে নাও যে টু বি ভার্ব বলতে কোনটা হয়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন, এগুলো হচ্ছে পুরো টু বি ভার্ব। তাহলে প্যাসিভ ভয়েসে করতে গেলে আমরা টু বি ভার্ব এবং তার সাথে পাস্ট পার্টিসিপল ব্যবহার করে থাকি। এবার আরেকটা জিনিস আমরা জেনে নেবো চেঞ্জের আগে, সেটা হচ্ছে দেখো সাবজেক্টিভ ফর্ম যদি অ্যাক্টিভে আই থাকে তাহলে প্যাসিভে অবজেক্টিভ ফর্মে ওটা হয়ে যাবে মি, উই থাকলে আস,
ইউ থাকলে ইউ থাকবে, হি থাকলে হিম, শি থাকলে হার, ইট থাকলে ইট, দে থাকলে দেম, এবং যদি কোনো নাম থাকে তাহলে নামটা অপরিবর্তিত থাকবে, নামটা নামের জায়গায় সেই নামটি হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এবার যেরকম বললাম আমরা এবার আগে অ্যাসার্টিভ সেন্টেন্সেসগুলো দেখে নেব যে সেই সমস্ত জায়গায় আমরা অ্যাক্টিভ প্যাসিভ কী করে চেঞ্জ হচ্ছে। প্রথমে দেখো, যদি আগে বাক্যটাকে ভালো করে খেয়াল করবে, যদি বাক্যটা টেন্সটা আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, সিম্পল প্রেজেন্ট যদি হয়, বাক্যটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য হয়, কী করে বুঝবে সিম্পল প্রেজেন্ট টেন্স কি না? যদি কারোর ডাউট থাকে এটা সিম্পল প্রেজেন্ট কিনা আমি কি করে বুঝবো, টেন্স জানি না, সেক্ষেত্রে ভার্ব ফর্মগুলো পড়ে নেবে। তোমরা জানো ভার্ব 1 2 3, গো ওয়েন্ট গান, সে তো ক্লাস 5 4-এও পড়ানো হয়েছে, গো ওয়েন্ট গান, ইট এট ইটেন, হ্যাঁ, ওয়াক ওয়াকড ওয়াকড। সেরকমভাবে দেখো, গো ভার্ব 1 বলি আমরা, ওয়েন্ট ভার্ব 2, গান ভার্ব 3, মানে গো ওয়েন্ট গান মানে ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেল। এই টেবিলটাকে পারলে মুখস্থ করে নেবে, কারণ এটা এখানে একদম লাগবেই। এইবার প্রথম যদি থাকে ভার্ব 1-এ এবং তার সাথে কোনো আইএনজি থাকবে না, যদি দেখতে পাও ভার্ব 1 আছে, তাহলে সেটা সিম্পল প্রেজেন্ট। দেখো নিচে একটা ডাউনওয়ার্ড অ্যারো দিয়ে একটা ব্ল্যাক বক্সে লেখা আছে ভার্ব 1 প্লাস নো আইএনজি, মানে তুমি ভার্ব 1 চোখে পড়বে কিন্তু কোনো আইএনজি দেওয়া শব্দ চোখে পড়বে না, তাহলে সেটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তাহলে তার নিয়ম হচ্ছে হয় এম কিংবা ইজ কিংবা আর আমরা যোগ করব, একটি টু বি ভার্ব আমরা যোগ করব, তার সাথে পাস্ট পার্টিসিপল যোগ করব সেই ভার্বটির। উদাহরণ, হি টেক্স মেডিসিনস, তাহলে যখনই আমাদের কাছে এই বাক্যটি এলো হি টেক্স মেডিসিনস, টেক্স, তাহলে টেক্সটা হচ্ছে আমার ভার্ব 1 টেক, ভার্ব 1, টুক তো ভার্ব 2 টুক, আর টেকেন ভার্ব 3, তাহলে টেক তাহলে আমার ভার্ব 1-এ আছে, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমায় কোন বাক্যটা করতে, কোন নিয়মটা করতে হবে, এম ইজ আর এর মধ্যে একটি টু ভার্ব, তার সাথে পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো আমরা প্যাসিভ ভয়েসে পাল্টানোর সময় মেডিসিনস, মেডিসিনসটা হচ্ছে আমার অবজেক্টের পজিশনে আছে, ওরা জায়গাটা পাল্টালো, হি আর মেডিসিনস, মেডিসিনসটা চলে এলো আগে। এবার মেডিসিনস যেহেতু সিঙ্গুলার নয় প্লুরাল, একের বেশি, ওই জন্যে আমি এম ইজ আর এর জায়গায় কোনটা ব্যবহার করব, আর, মেডিসিনস আর, তারপরে পাস্ট পার্টিসিপল কী হবে, টেকের থার্ড ফর্মটা টেক টুক টেকেন, তাহলে টেকেন হবে, মেডিসিনস আর টেকেন বাই হিম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বাক্যটি থাকে, কি করে বুঝবে প্রেজেন্ট কন্টিনিউয়াস কিনা, পরিষ্কার দেখে নেবে। দেখো নিচে ব্ল্যাক বক্সে দেওয়া আছে এম ইজ আর, এরকম কোনো একটি শব্দ আছে কি না, তার সাথে কোনো ভার্ব আইএনজি দিয়ে আছে কি না, তাহলে এটাই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি যেমন ধরা যাক উদাহরণটা, হি ইজ টেকিং মেডিসিন, তাহলে ইজ প্রেজেন্ট আর টেকিং আইএনজি আছে, তাহলে এটা প্রেজেন্ট এবং কন্টিনিউয়াস হলো। এবার হি ইজ টেকিং মেডিসিনসে তুমি দেখো যদি এরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস বাক্য আমরা দেখি, তাহলে তার নিয়মটা কি পাল্টানোর, এম ইজ আর যে কোনো একটা দেব, তার সাথে বিইং আইএনজি থাকলে ওখানেও বিই আইএনজি বি ভার্বটা হবে, বিইং, তার সাথে পিপি মানে পাস্ট পার্টিসিপল। এবার আমরা চেঞ্জ করি, তাহলে মেডিসিনসটা আগে এলো, মেডিসিনস একের বেশি প্লুরাল, ওই জন্যে আর, তারপরে বিইং যেহেতু কন্টিনিউয়াস ছিল, টেকেন বাই হিম, তাহলে হি ইজ টেকিং মেডিসিনস, মেডিসিনস আর বিইং টেকেন বাই হিম। এবার তোমরা একটা ট্রাই করো তো, বাক্যটি দেখো, হি ইজ টেকিং আ মেডিসিন, হি ইজ টেকিং আ মেডিসিন, ভাবো এটা কি হবে? ঠিকই ধরেছ, মেডিসিনটা আগে আসবে, যেহেতু মেডিসিনটা এখানে সিঙ্গুলার, একটি ওষুধের কথা বলা হয়েছে, ওই জন্য এ মেডিসিন, এখানে আর হবে না, ইজ হবে, ইজ টেকেন বাই হিম। গুড। এর পরের স্লাইডটাই যাই, দেখো প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্টে আমরা সিম্পল প্রেজেন্ট পেলাম বা প্রেজেন্ট ইনডেফিনিট যেটাকে বলে, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবার নাও উই আর কামিং টু প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে দেখো আমরা কি করে বুঝবো প্রেজেন্ট পারফেক্ট, এখানে খুব সহজ, হ্যাজ কিংবা হ্যাভ, হ্যাজ কিংবা হ্যাভ থাকবে, তার সাথে V3 মানে ভার্ব 3, টেক টুক টেকেন, ওই টেকেন থার্ড ফর্মটা থাকবে ভার্বের, আইএনজি কিছু থাকবে না, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সোজা চোখ দিয়ে দেখবে যে হ্যাজ কিংবা হ্যাভ আছে কিনা, যদি হ্যাজ কিংবা হ্যাভ থাকে তারপরে পাস্ট পার্টিসিপল তো থাকবেই, তাহলে ওটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট। যদি এটা প্রেজেন্ট পারফেক্ট বাক্যটিকে ধরতে পারো যে এটা প্রেজেন্ট পারফেক্ট, তখন তোমরা অ্যাপ্লাই করবে এই রুলটা। দেখো লেখা আছে হ্যাভ বিন
অথবা হ্যাজ বিন, এবার কিন্তু বিইআইএনজি নয়, এবার কিন্তু বিডাবলইএন বিন। তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন তার সাথে পিপি, পাস্ট পার্টিসিপল। দেখো উদাহরণটা আমাদের একই উদাহরণটা আমরা দেখি কি হয়েছিল, হি হ্যাজ টেকেন মেডিসিনস। তাহলে একই রুল অনুযায়ী আমাদের মেডিসিনসটা আগে এলো, মেডিসিনস। আবার যেহেতু এটা প্লুরাল আমরা হ্যাজটা ব্যবহার করব না, হ্যাজ বিন না করে আমরা হ্যাভ বিন করব। যদিও বাক্যে প্রশ্নে কিন্তু হ্যাজ ছিল, কিন্তু প্রশ্নে হ্যাজ থাকা মানেই যে উত্তরে হ্যাজ হবে তার কোনো মানে নেই। কারণ প্রশ্নে হ্যাজ থাকলেও আমার অবজেক্ট যেটা সামনে এলো সাবজেক্ট হয়ে নতুন, সেটা তার নাম্বার মানে সে সিঙ্গুলার না প্লুরাল সেই অনুযায়ী কিন্তু হ্যাজ কিংবা হ্যাভটা হবে। হ্যাভটা আই এর সাথে হ্যাভ হয় ফার্স্ট পার্সনের সাথে, ইউ এর সাথে হ্যাভ হয় সেকেন্ড পার্সনের সাথে হ্যাভ হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেডিসিনস একের বেশি, তাই জন্য আমরা হ্যাভ করব, হ্যাভ বিন টেকেন বাই হিম। যদি এটা এরকম হতো হি হ্যাজ টেকেন মেডিসিন, তখন আমরা কিন্তু মেডিসিন হ্যাজ বিন করতাম, কারণ মেডিসিনটা সিঙ্গুলার আছে, হ্যাজ বিন টেকেন বাই হিম। নাও ইউ ট্রাই দিস, আই হ্যাভ পোস্টেড দ্য লেটার। দেখো আই হ্যাভ পোস্টেড দ্য লেটার, তোমরা বলবে ও তো হ্যাভ তো আছে আর পোস্টেড থার্ড ফর্ম, তাহলে আমাদের দ্য লেটার হ্যাভ বিন পোস্টেড, হ্যাভ আছে হ্যাভ বিন, তা কিন্তু নয়। দ্য লেটারটা আগে যেই এলো দ্য লেটার, তাহলে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম, এটা সিঙ্গুলার এবং এটা আই নয় সিঙ্গুলার, ওই জন্য এটা কিন্তু হ্যাভ হবে না, এটা হবে হ্যাজ, যেহেতু সিঙ্গুলার। তাহলে আইটা ফার্স্ট পার্সন বলে ওখানে হ্যাভ হয়েছিল, দ্য লেটার হ্যাজ বিন পোস্টেড বাই মি, আইটা মি হয়ে যাবে, তোমরা আগে ওটা পড়ে নিয়েছো, বাই মি। এবার দেখো পাস্ট টেন্স, একই নিয়মে একই উদাহরণ দিয়ে আমরা করে যাব। প্রথমেরটা সিম্পল পাস্ট, যেমন সিম্পল প্রেজেন্ট ছিল এখানে সিম্পল পাস্ট। কি করে বুঝবে? সিম্পল প্রেজেন্ট আমরা বুঝেছিলাম ওখানে ভার্ব 1 ছিল, এখানে ভার্ব 2, ওই টেক টুক, তাহলে টুক থাকবে, তাহলে এটা সিম্পল পাস্ট, মানে টুক থাকলে ওটা পাস্ট টেন্স, কিন্তু আইএনজিও নেই তাহলে ওটা সিম্পল পাস্ট টেন্স। তাহলে এবার দেখো যদি সিম্পল পাস্ট টেন্স থাকে আমরা সহজে বুঝতে পারছি হি টুক মেডিসিনস, তাহলে মেডিসিনসটা আগে এলো। মেডিসিনস যদি আগে আসে নিয়মটা কি দিয়েছি দেখো, ওয়াজ কিংবা ওয়্যার তার সাথে পাস্ট পার্টিসিপল, ওয়াজ কিংবা ওয়্যার তার সাথে পাস্ট পার্টিসিপল। তাহলে আমার মেডিসিনস যেই আগে এলো কি হবে, ওয়্যার, ভার্ব 3 টেকেন বাই হিম, মেডিসিনস ওয়্যার টেকেন বাই হিম। এবার ট্রাই দিস আউট, হি ড্রিউ আ পিকচার, হি ড্রিউ আ পিকচার। ঠিক হয়েছে, যেমন দেখো তাহলে এ পিকচার, ড্রিউটা ভার্ব 2 ছিল, তাহলে এ পিকচার সিঙ্গুলার, আমি ওয়াজ নেব, ওয়াজ থার্ড ফর্ম অফ ড্রিউ ড্রন, তাহলে আ পিকচার ওয়াজ ড্রন বাই হিম। ভেরি গুড। এবার আমরা চলে যাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কী করে বুঝবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস কী করে বুঝেছিলাম একটু মনে করো তো, অ্যাম কিংবা ইজ কিংবা আর তার সাথে আইএনজি ছিল, এখানে ওয়াজ কিংবা ওয়্যার তার সাথে আইএনজি, নিচে ব্ল্যাক বক্সে দেওয়া আছে, এটা দেখলেই বুঝতে পারবো পাস্ট কন্টিনিউয়াস। ব্যাস, সাথে সাথে আমরা ওপরের রুলটাকে অ্যাপ্লাই করে দেবো, সেটা হচ্ছে ওয়াজ বিইং কিংবা ওয়্যার বিইং, আগেরটাও ছিল তাই, ইজ বিইং কিংবা আর বিইং, এটা ওয়াজ বিইং কিংবা ওয়্যার বিইং প্লাস পাস্ট পার্টিসিপল। একই উদাহরণে আমরা যাই, এটাকে পাস্ট কন্টিনিউয়াস ফর্মে নিয়ে, হি ওয়াজ টেকিং মেডিসিনস, ওয়াজ আছে আর আইএনজি আছে, তাহলে হি ওয়াজ টেকিং মেডিসিনস, এবার মেডিসিনসটা আগে এলো, মেডিসিনস ওয়্যার বিইং টেকেন বাই হিম, মেডিসিনস প্লুরাল বলে ওয়্যার এলো, ওয়্যার বিইং করলাম, তারপরে ভার্ব 3 টেকেন, তারপরে বাই হিম। আর হি ওয়াজ টেকিং মেডিসিন, তাহলে মেডিসিন ওয়াজ বিইং টেকেন বাই হিম, সিঙ্গুলার হয়ে গেলে ওয়াজ বিইং, প্লুরাল থাকলে ওয়্যার বিইং। এবার তোমরা ট্রাই করো দেখে নি, রবি ওয়াজ মেকিং আ কাইট, উত্তরটা দিয়ে রেখেছি একটা অন্য এক্সাম্পলের, রবি ওয়াজ মেকিং আ কাইট, তাহলে আ কাইট ওয়াজ মেকিং আছে, আ কাইট তো সিঙ্গুলার, তাহলে ওয়াজ বিইং হবে, ওয়াজ বিইং কিংবা ওয়্যার বিইং আমাকে চুজ করতে হবে, ওয়াজ বিইং। মেক, মেকের থার্ড ফর্ম কি, মেক, মেড, 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 আ কাইট ওয়াজ বিইং মেড বাই রবি। এবার আমরা আসছি পাস্ট পারফেক্ট, এটা তো আমার মনে হয় সবচেয়ে সোজা, ওই দেখো হ্যাড দেখতে পেলেই বুঝবে পাস্ট পারফেক্ট, হ্যাড, ওরা হ্যাঁ প্রেজেন্ট পারফেক্টে কী ছিল মনে করেছো, হ্যাজ আর হ্যাভ, এখানে রয়েছে হ্যাড, আইএনজি থাকবে না, হ্যাড। তাহলে যদি হ্যাড থাকে আমরা হ্যাড বিন তার সাথে পিপি করে দেবো,
তাহলে হি হ্যাড টেকেন মেডিসিনস, খুব ছোট করে উত্তরটা দেওয়া আছে, হি হ্যাড টেকেন মেডিসিনস, এটা মেডিসিনসটা আগে চলে এলো, হ্যাড থাকলে তো কোনো চিন্তা নেই সিঙ্গুলার প্লুরালের, মেডিসিনস হ্যাড বিন টেকেন বাই হিম। এবার দেখো হি সোল্ড হিজ কার, হি হ্যাড সোল্ড হিজ কার, এটা কি হবে? এটা নিজেরা একটুখানি ভেবে করো তো। আরেকটা দিয়েছি, দ্য টিচার হ্যাড টট দ্য লেসন, দ্য টিচার হ্যাড টট দ্য লেসন, এই দুটো নিজেরা একটুখানি ট্রাই করো। নেক্সট এবার আমি হচ্ছে সিম্পল ফিউচার। ফিউচারে সিম্পল ফিউচার অব্দি করতে পারলেই আপাতত তোমাদের মাধ্যমিক লেভেলের ওগুলো কভার আপ হবে। ধরো সিম্পল ফিউচারটাও অ্যাসেটিভ সেন্টেন্সেসটা, ধরো উইল বি কিংবা আমরা উইল বা শ্যাল থাকলে বুঝতেই পারি ওটা ফিউচার, আইএনজি থাকবে না, সাথে উইল কিংবা শ্যাল থাকবে, আমরা দেখে বুঝতে পারবো ওটা ফিউচার। তাহলে যদি এরকম থাকে উইল কিংবা শ্যাল, আমরা কি করব, রুলটা দেখে নাও উপরে, যেটা উইল বি কিংবা শ্যাল বি তার সাথে পাস্ট পার্টিসিপল। আশা করি তোমরা উইল এবং শ্যালের আলাদা আলাদা ব্যবহার জানো। হি উইল টেক মেডিসিনস, তাহলে এখানে কি হবে, হি উইল টেক মেডিসিনস, মেডিসিনসটা আগে আসবে, তাহলে উইল থাকলে কি হবে, উইল বি, তাহলে মেডিসিনস উইল বি টেকেন বাই হিম। দ্য লেডি উইল রাইট আ লেটার, তাহলে লেটারটা আগে চলে আসবে, উইল বি, তারপরে ভার্ব 3 রিটেন বাই দ্য লেডি। এইবার খুব সহজ, এবার কতগুলো এক্সারসাইজ আমি দিচ্ছি, সেই এক্সারসাইজগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো প্রথমেরটা হচ্ছে উই হ্যাভ বট দ্য কার, আমরা একটু ওরালি ডিসকাস করে নিতে পারি। উই হ্যাভ বট দ্য কার, উই হ্যাভ বট দ্য কার, এটা কোন টেন্স আছে বলে, উই হ্যাভ বট, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এবার প্রেজেন্ট পারফেক্টের রুল অনুযায়ী এটা করবে। দ্য ম্যান ইজ ওয়ারিং, তাহলে ইজ প্রেজেন্ট, ওয়ারিং আইএনজি আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুল অনুযায়ী করবে। এরকমভাবে তোমরা আগে টেন্সটা দেখে নেবে, সবকটাই অ্যাসার্টিভ বাক্য রয়েছে। এরপরে আমরা ইন্টারোগেটিভ বাক্যে কী করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেগুলো দেখব। আর একটু আমি 7 নম্বর কোয়েশ্চেনটাকে এক্সারসাইজের একবার পয়েন্ট আউট করবো। দ্য টিচার স্কোল্ডেড দ্য বয় ইন দ্য ক্লাস। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বাক্যটা একটু বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বাক্য বড় হতে পারে, তো এখানে তুমি ভেবে নেবে দ্য টিচারটা কি, সাবজেক্ট, স্কোল্ডেড ভার্ব, দ্য বয় অবজেক্ট, ইন দ্য ক্লাস, এই ইন থেকে যেখান থেকে প্রিপোজিশনটা শুরু হলো এটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে তোমরা করার সময় মনে মনে বাদ দিয়ে রাখবে, বাকি অংশটাকে করে নেবে। তাহলে দ্য টিচার স্কোল্ডেড, স্কোল্ডেডটা কি, ভার্ব টু, স্কোল্ড, স্কোল্ডেড, তাহলে ভার্ব টু মানে হচ্ছে এখানে পাস্ট টেন্স, এবং দেখতে পাচ্ছি আমরা এটা সিম্পল পাস্ট টেন্স। তাহলে সিম্পল পাস্ট টেন্সের নিয়মটা একবার খেয়াল করো, ওয়াজ কিংবা ওয়্যার তার সাথে পিপি, তাহলে দ্য বয়টা আগে এলো, আমি ইন দ্য ক্লাসটা মনে মনে বাদ দিয়ে করছো, দ্য বয়টা আগে এলো, দ্য বয় ওয়াজ স্কোল্ডেড, ওয়াজ স্কোল্ডেড, বয় যদি সিঙ্গুলার ওয়াজ স্কোল্ডেড বাই দ্য টিচার। এবার তুমি ইন দ্য ক্লাসটা যোগ দিয়ে দাও, ইন দ্য ক্লাস। যদি এরকম বড় বাক্য হয়, প্রিপোজিশনাল ফ্রেজেস হয়, সেগুলো আমরা চেঞ্জ করার সময় মানসিকভাবে আলাদা রেখে তারপরে চেঞ্জটা করে সেগুলোকে তোমরা আগে বা পরে প্লেস অনুযায়ী তোমরা ওগুলোকে ফিট করিয়ে দেবে। তোমরা এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করো, উইশ ইউ অল দ্য বেস্ট। তারপরের লেসনে, পরের পার্টে আমি তোমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সেসে ট্রান্সফরমেশনসটা শেখাবো। থ্যাংক ইউ।